ঘড়ি মিলিয়ে নিন। যা বলবো সত্যি বলবো দাবি নিয়ে আমি পিউ আপনার সামনে। আপনি প্রশ্ন করতেই পারেন, কেউ মিথ্যে বলে নাকি? এর উত্তরে মুচকি হাসা ছাড়া আর কিছু করা যায় বলুন? তবে আজ আমি দারুণ স্বস্তি নিয়ে শুরু করছি, যা বলবো সত্যি বলবো। প্রথম স্বস্তি কি? প্রথম হলো তাপপ্রবাহের লাল চোখ এখন নেই, হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। স্বস্তি না বলুন? আর বিরাট স্বস্তি, সুনিতা ঘরে ফিরছেন। পৃথিবীর মেয়ে পৃথিবীতে ফিরে আসছে। ফিঙ্গার ক্রসড। সব ঠিকঠাক থাকলে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসছেন বুধবার ভোর রাতে। সুনিতা উইলিয়ামস মাত্র 8 দিনের মিশনে গিয়েছিলেন। মাত্র 8 দিন। একটা যান্ত্রিক ত্রুটি মহাকাশযানে সেই 8 দিনকে টেনে 9 মাস করে দিল। 9টা মাস মহাকাশে থেকেছেন সুনিতা। ফাইনালি 4 জন মহাকাশচারী তাকে আনতে গিয়েছেন। ফিরে আসছেন সুনিতা, এর থেকে ভালো খবর আর কিচ্ছু হতে পারে না। তাই আজ এই বিরাট স্বস্তির খবর দিয়েই শুরু করতে চাই। তবে 9 মাস যিনি পৃথিবীতে ছিলেন না, পৃথিবীতে ফিরে এসে শরীর স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, মানসিক স্থিতি ঠিক থাকবে তো? সবটা জানাবো আপনাদের। সবটা জানাবো যে কিভাবে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর মহাকাশে আটকে থাকলেন। আচ্ছা, ওরা কি করতেন এই 9 মাস? কিভাবে কাটতো? সকাল, দুপুর, বিকেল, সন্ধে? চলুন সবটা দেখাই। বুচ আর সুনিতা দুজনে গিয়েছিলেন গবেষণার কাজে। মহাকাশে যেমন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের প্রতিটা মুহূর্ত কেটেছে সংঘর্ষে, তেমনি তাঁদের পৃথিবীতে ফেরাতে চেষ্টা ও উৎকণ্ঠার শেষ ছিল না। 2 মহাকাশচারীকে ফেরানোর অভিযানেও আসে বাধা। 2024 সালের 5 জুন বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানে 8 দিনের পরীক্ষামূলক মিশনে গিয়েছিলেন সুনিতা আর বুচ। হিলিয়াম লিক এবং প্রপালশন সিস্টেমের ত্রুটি দেখা দেওয়ায় মহাশূন্যে ঘটে মহাবিপত্তি। অবতরণের জন্য নিরাপদ না হওয়ায় 2 মহাকাশচারীকে ছাড়াই পৃথিবীতে ফেরানো হয় স্টারলাইনার মহাকাশযানকে। সংগ্রামের শুরু সেখানেই। মহাকাশে 9 মাস সংগ্রাম চালিয়ে গেছেন সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর। তাদের পৃথিবীতে ফেরাতে জান লড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরাও, কিন্তু সেখানেও বিপত্তি। আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট পৃথিবীর মাটি ছড়ার আগে শেষ মুহূর্তে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় এই উড়ান বাতিল হয়। তারপর আরও একটা মিশন। সুনিতা উইলিয়ামসরা এটার কাছেই 285 দিন অবধি এই মহাকাশ যানটিতে ছিলেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই হচ্ছে ওনাদের ল্যাবরেটরি, সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছেন। এবং ওনাদের যে যন্ত্রটি নিয়ে গিয়েছিল ক্রু, দেখুন এই যে যন্ত্রটা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে ছিল কিন্তু বোয়িং স্টারলাইনার, ঠিক আছে? এবং বোয়িং স্টারলাইনারটাকে সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়া হয়েছে ফাঁকা, যাতে করে কিনা সেখানে আবার বোয়িং, যেখানে ক্রু 9 যেন যেতে পারে। তাহলে ক্রু 9 কী করলো? ক্রু 9 সেপ্টেম্বর মাসে 28 তারিখে এই ক্রু 9টি গিয়ে এখানে গিয়ে ডকিং করলো। এবার এইখানে থাকলে চলবে না, কারণ এটা হচ্ছে ডকিংয়ের পোর্ট। ওরা কী করলো? নভেম্বর মাসে এই ডক থেকে বেরিয়ে গিয়ে এইখানে এসে ডকিং করলো। এইখানে ওরা কাজ করা শুরু করলো। অর্থাৎ সুনিতা উইলিয়ামস অলরেডি নভেম্বর মাসে এই ক্রুর মধ্যে ঢুকে গিয়ে এইখান থেকে ম্যানিপুলেট করে এখানে এসে কিন্তু পোর্টটাতে উনি ডকিংটা করে বসে আছেন। আজকে সকালবেলাতে ওনারা আবার দল বেঁধে এটার মধ্যে ঢুকলেন। তার আগে এই এগুলো সমস্ত হ্যাচগুলোকে বন্ধ করে দেওয়া হলো, যাতে বাইরে ভেতরে কোনো বাতাস মহাকাশে না যেতে পারে। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বাধা, মিশন স্থগিত। 2 মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানোর অভিযান বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে ঘরে ফিরছেন ঘরের সন্তানরা। পৃথিবীর পথে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ ফ্লোরিডার উপকূলে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 সুনিতা ও বুচকে নিয়ে নামতে পারে স্পেসএক্স এর ক্রিউ 10 মহাকাশযান। আর আমাদের সময় অনুযায়ী বুধবার ভোর 3:30। ভারতীয়
ভারতীয় সময় মঙ্গলবার সকালে অবশেষে স্বস্তির খবর। দীর্ঘ 9 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীর পথে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার ভোর রাতে পৃথিবীর মাটি ছোঁবে 2 মহাকাশচারী। স্পেসএক্সের ক্রিউ 10 মহাকাশযানে পৃথিবীতে ফিরছেন তারা। পরিকল্পনা মতোই চলছে সুনিতা আর বুচকে পৃথিবীতে ফেরানোর অভিযান। ভারতীয় সময় সকাল 8:16 ডি ডকিং শুরু হয়। ভারতীয় সময় সকাল 10:15 শেষ হয় ডি ডকিং। এরপর কক্ষপথ বদল করে ক্রিউ 10 মহাকাশযান। দুপুরের পর থেকে পৃথিবীর অভিমুখে মহাকাশযান গভীর রাতে পুরোপুরি পৃথিবীর কক্ষপথে ঢুকবে। এরপর পৃথিবীর বায়ুমণ্ডলে আসবে ক্রিউ 10 মহাকাশযান। প্যারাশুটের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা হবে। মহাকাশযান থেকে ক্যাপসুলে যাবেন মহাকাশচারীরা। মহাকাশযান থেকে ক্যাপসুল বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। ফ্লোরিডার উপকূলে জলভাগে অবতরণ করবে ক্যাপসুল। যে মডেলটা এখানে তৈরি করা হয়েছে আক্ষরিক অর্থে সেখানে নভশ্চররা ঠিক যে পজিশনে এই স্পেসশিপের মধ্যে রয়েছেন সেটাকে পর্যন্ত একদম হুবহু ডেমনস্ট্রেট করা হয়েছে। ওই যে ওপরটা দেখছেন গোল মতো, ওই জায়গাটা ছিল ডকিং করা ছিল আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে, ঠিক আছে। এবার ওনারা ভেতরে ঢুকলেন, ড্রেসগুলো পরলেন, ড্রেসের লিকগুলো সমস্ত চেক হলো, ঠিক আছে। চেক করার পরে ওনারা যখন গো অ্যাহেড পেলেন নিচ থেকে, তখন কি হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে এই যন্ত্রটার নিচে আরেকটা যন্ত্র আছে, সেটাকে বলা হয় সার্ভিস মডিউল। সেই সার্ভিস মডিউল আর এই যন্ত্রটার মাঝখানে আছে হিট শিল্ড। অর্থাৎ এইটাই কিন্তু পৃথিবীতে ঢোকার সময় যত গরম হবে এই জায়গাটা না, নিচে সারফেস ওটা হিট শিল্ড। অর্থাৎ পৃথিবীতে যখন ঢুকবে এরা কিন্তু পৃথিবীর উল্টো দিকে মুখ করে থাকবে, ঢুকছে এইভাবে। উল্টো দিকে মুখ করে থাকার কোনো স্পেসিফিক কারণ হচ্ছে যে আমাকে হিটটা যখন আমাকে নিতে হবে বুক পেতে, এই যন্ত্রটার বুক হচ্ছে এইটা। যন্ত্রটা একমাত্র হিটকে সহ্য করতে পারে একমাত্র এই সারফেসটা। ফলে এই সারফেসটা 3000 ডিগ্রি অবধি টেম্পারেচারও যদি হয় বাইরে, এই সারফেসটা যখন ঢুকছে এই দিকটা ভেতর দিকে মানে ঢুকছে। নাসার 2 মহাকাশচারী অ্যান ম্যাকলেন ও নিকোল আয়ার্স, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং মহাকাশচারী রাশিয়ার কিরিল পেসকভ। স্পেসএক্সের ক্রিউ 10 মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে। এই 4 মহাকাশচারীকে বাকি থাকা গবেষণার কাজ হস্তান্তর করেছেন সুনিতা ও বুচ। আগামী 6 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন নাসা, জাপান ও রাশিয়ার 4 মহাকাশচারী। মাত্র 8 দিনের পরীক্ষামূলক মিশনে গিয়েছিলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মহাকাশযানে যান্ত্রিক গোলযোগে সেই 8 দিনের পরিবর্তে দীর্ঘ 9 মাস মহাকাশে আটকে থাকতে হয়েছে তাদের। অবশেষে পৃথিবীতে ফিরছেন 2 মহাকাশচারী। ফিঙ্গার ক্রসড, সব ঠিকঠাক থাকুক, সুনিতা ঘরে ফিরে আসুন। কিন্তু 9 মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে এসে সুস্থ থাকবেন, সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে? এটাই তো $1,000,000 প্রশ্ন। আর এই প্রশ্নটা নিয়ে আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছে পৌঁছে গিয়েছিলাম যে কেমন থাকতে পারেন সুনিতা উইলিয়ামস, শারীরিক কোনো সমস্যা হবে? কি বলছেন চিকিৎসকরা? চমকে যাবেন শুনে, শুনুন। স্পেস ফ্লাইট অ্যাসোসিয়েটেড মোশন সিকনেস, মানে তার জন্য নশিয়া, ভমিটিং, ডিজিনেস এগুলো সম্ভাবনা থাকে। ওই স্পেসে লং টাইম থাকলে কী হয়, আস্তে আস্তে বোন ডেন্সিটি কিন্তু লস হতে থাকে, মানে কমতে থাকে। প্লাস হচ্ছে মাসেল অ্যাট্রোফি হয়। পৃথিবীতে ফিরে আসার পরে সেটার জন্য বেশ কিছু সমস্যা হবে। এবং তারা যেটা হচ্ছে যে শুরুতেই এসে কিন্তু নর্মালি হাঁটতে গেলে বেশ অসুবিধা হবে, মানে হাঁটতে পারবে না, যেটা বেবি ফিট মানে বাচ্চাদের মতো, মানে নর্মালি যে ওয়াকিংটা আমরা করি সেরকম করা তার পক্ষে অসুবিধা হবে। সার্কুলেটরি সিস্টেমে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে তার ভেতরে দেখা যাচ্ছে যে
চেঞ্জেস দেখা দেবে। তো চেঞ্জ দেখা গেলে সেই সিস্টেমগুলোতে প্রবলেম হবে। তাছাড়া মাইক্রোগ্রাভিটির আন্ডারে যদি হিউম্যান ব্রেন থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, সেখানে ফ্লুইডের ডিস্ট্রিবিউশনের একটা চেঞ্জেস আসে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার চেঞ্জ হতে পারে, প্লাস হচ্ছে যে তাদের ভিশনে ইস্যু হতে পারে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে শরীরে হাওয়া পরিবর্তন কাটিয়ে তুলে সুস্থ হয়ে উঠে পৃথিবীতে ফিরে ৪৫ দিনের রিহ্যাবে থাকবেন সুনিতা। তাদের পৃথিবীতে ফেরার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মহাশূন্য বলতে মনে পড়ল, কি যেন বলে তৃণমূল, ওই যে শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে কারা? বামেরা। সত্যি তো, আর একটা ভোট এসে গেল, মানে এই সালটা পেরোলেই বাম কোথায়? ঘুরে দাঁড়াতে দাঁড়াতে কোমরই না ভেঙে যায়। এখন নাকি বামেদের অনুপ্রেরণার নাম RSS। আরে আমি নিজেও আমার কানকে বিশ্বাস করতে পারিনি এই খবর শুনে, তাই ভালো করে খোঁজ খবর নিতে শুরু করি। ব্যাপারটা কি জানতে চলুন দেখি ২৬-এর আগে কিভাবে RSS বামেদের উৎসাহ দিচ্ছে। বামেদের অনুপ্রেরণা কি RSS? সংঘকে অনুকরণ করতে চাইছে বামেরা, ভাবছেন তো? আদর্শগতভাবে RSS আর বাম দুই মেরুতে উত্তর আর দক্ষিণে অবস্থান করে। সেখানে কি করে সম্ভব, কিভাবে সম্ভব একে অন্যের অনুপ্রেরণা হওয়ার? সেটাই তো বলবো, এখানেই তো পলিটিক্যাল টুইস্ট। তাই তো RSS এবং বাম রাজনীতির কথাই বলছি। স্কুল ড্রপ আউট, গোদা বাংলায় কি বলে স্কুল ছুট, খুব পরিচিত শব্দ। বিশেষ করে গ্রামের দিকে স্কুল ছুটের সংখ্যা বেশি। গরিব পরিবারের শিশুরা অনেকেই অর্থের অভাবে স্কুলে যেতে পারে না। আবার যারা স্কুলে ভর্তি হয় ওই টানাটানির সংসারে স্কুল চালিয়ে যেতে পারে না, ছেড়ে দিতে হয়। ভাবছেন বামেদের কথা বলতে গিয়ে হঠাৎ স্কুল ছুট কেন এই প্রসঙ্গ আনছি? আরে এখানেই তো বামেদের কৌশল। যেখানে প্রশ্ন উঠছে যে RSS বামেদের ইন্সপিরেশন, সংঘকে অনুকরণ করতে চায় বাম। দেখুন, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত যে শিশু, তাদের শিক্ষা দানের উদ্দেশ্যে বহু দিন ধরে স্কুল চালায় RSS আর বিশ্ব হিন্দু পরিষদ। RSS যে স্কুলটা চালায় তার নাম একল বিদ্যালয়, আর বিশ্ব হিন্দু পরিষদ যে স্কুল চালায় তার নাম সরস্বতী বিদ্যা মন্দির। RSS এর স্কুল মোকাবিলার পাল্টা ময়দানে নামার সিদ্ধান্ত আগেই নিয়েছিল CPM। ২৬-এর আগে এবার সরাসরি বা ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন SFI এর ব্যানারে নয়, SFI এর অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড ময়দানে নামছে। মানে একলের কাউন্টার করবে অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড। ১০ থেকে ১৫ জনের টিম, যারা গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে তথ্য সংগ্রহ করে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে চলতি বছরে RSS এর কাউন্টার ন্যারেটিভ নিয়ে আসরে নামানো হচ্ছে SFI এর অ্যান্টি ড্রপ আউট স্কোয়াডকে। কি কাজ করবে এরা, আসবো সে প্রসঙ্গে। তবে আগে দেখাই RSS আর বিশ্ব হিন্দু পরিষদ কিভাবে এই স্কুলগুলো চালায়। দুরকম স্কুল চালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মূল শিক্ষার পাশাপাশি বাচ্চাদের আচার ব্যবহার, খেলাধুলো শেখানো হয়। বিশ্ব হিন্দু পরিষদও গ্রামে একই রকমভাবে স্কুল পরিচালনা করে আসছে অনেক দিন ধরে। একল বিদ্যালয় নামে গ্রামে গ্রামে চলে RSS এর স্কুল। বিশ্ব হিন্দু পরিষদ সরস্বতী বিদ্যা মন্দির নামে স্কুল চালায়। RSS এর ইতিহাস অনুযায়ী প্রথমে শুরু হয় বনবাসী কল্যাণ আশ্রম, তারপরে তার নাম হয় বনবন্ধু পরিসর। ১৯২৫ সালের বিজয়া দশমীতে প্রতিষ্ঠা। চলতি বছর ১০০ বছর হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। বর্তমানে ৪,৪৪০টি একল বিদ্যালয় রয়েছে। পশ্চিমবঙ্গে সংঘের ৩৩৬টি স্কুল রয়েছে। প্রায় ৮৮,০০০ ছাত্রছাত্রী স্কুলে পড়ে। অন্যদিকে সরস্বতী শিশু মন্দির রয়েছে ৫০০-র বেশি। রাজ্যে দুভাগে স্কুল পরিচালনা করে RSS। দক্ষিণবঙ্গে RSS এর স্কুল পরিচালনাকারী সংস্থার নাম বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ।
উত্তরবঙ্গে বিদ্যাভারতী উত্তরবঙ্গ নামে পরিচালনকারী সংস্থা সংঘের স্কুল চালায়। বাংলায় আরএসএস এর সংগঠন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও নতুন স্কুল স্থাপিত হচ্ছে। গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় স্কুলগুলো শিক্ষাদান করছে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে আরএসএস এর স্কুলের প্রসার বেশি। আরএসএস এর স্কুল পরিচালনা তো দেখলেন, এসএফআই কি করবে? তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নজর দিয়েছে, যেখানে মানুষের জীবিকা, পরিবারগুলোর স্কুল বা কলেজ ছুট পড়ুয়ার তথ্য, পরিবারে কেউ পরিযায়ী শ্রমিক থাকলে সেই তথ্য, জাতিগত বিন্যাসের পরিসংখ্যান এইসব সংগ্রহ করবে। মানে আরএসএস যে মডেলে স্কুল চালায় সেই মডেলে এসএফআই গ্রামে গঞ্জে যাবে। গ্রামে গঞ্জে এসএফআই কে যেতে হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর, বামেরা গদিচ্যুত হওয়ার প্রায় 1 যুগ পর, তাও আরএসএস এর মডেলের মতো একটা মডেল নিয়ে, যে গ্রাম এই সরকারের, বাম চালিত সরকারের ভিত্তি ছিল, যে গ্রাম হাতের তালুর মতো চিনত সিপিএম, গোটা বাম শিবির, সেই গ্রামে ঢুকতে হচ্ছে বামেদের কৌশল নিয়ে, ছক কষে, স্কুল খুলে, আরএসএস এর নকল করে। কিন্তু প্রশ্ন তো উঠছেই, আরএসএস মডেলে আরএসএস এর মোকাবিলায় ময়দানে নামতে হচ্ছে, এবং তা সফল হবে কি? দলের ড্রাফটের ছত্রে ছত্রে বা বিভিন্ন জায়গায় একাধিকবার মতাদর্শগত লাইনের ফারাক নিয়ে আরএসএসের বেড়ে চলা নিয়ে চিন্তা প্রকাশ করেছে বামেরা। এমনকি পলিটিক্যাল ড্রাফটেও আরএসএস নিয়ে রীতিমতো শব্দ খরচ করতে হয়েছে। আরএসএসের বেড়ে চলার সংগঠন এবং আরএসএসের এই ক্রমবর্ধমানতা চিন্তায় ফেলেছিল আলিমুদ্দিনকে আগেই। কিন্তু সেই আরএসএসই কি এই মুহূর্তে অনুপ্রেরণার কাজ করছে? কারণ একল স্কুল বা সরস্বতী বিদ্যা মন্দিরের ধাঁচে এসএফআইয়ের তরফ থেকে নামানো হচ্ছে অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড। 1925 সালের বিজয়া দশমীর দিন সংঘের গঠন। প্রায় 100 বছরের মধ্যে গত 10 বছরে দেশে সংঘের শাখা এবং তার মিলান বেড়েছে 38,000-এর বেশি, যা মোট শাখার প্রায় 30%। পশ্চিমবঙ্গেও 2011 সালের পর থেকে বেড়েছে আরএসএস এর সংগঠন, একল বিদ্যালয়ের সংখ্যা। বস্তুত 26-এর আগে নিঃশব্দে কাজ করে চলেছে আরএসএস। অন্যদিকে বামেদের রক্তক্ষরণ অব্যাহত রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে। ঘুরে আর দাঁড়াতে পারছে না বাম। বিধানসভা ভোট হোক কিংবা সংসদের মানে লোকসভা নির্বাচন, কমতে 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 বামেরা শূন্য। ওই যে বলছিলাম, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হওয়ার পথে বলে খোঁচা দেয় তৃণমূল অনবরত বামকে। সেই বাম শূন্য থেকে 1-এ যেতে আরএসএসকে সামনে রেখে এগোতে চাইছে। কৌশল নিতে হচ্ছে বামকে গ্রামে ঢোকার জন্য, যে গ্রাম তাদের রক্তে ছিল। যে কথাগুলো আমি বলছি, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বাম নেতারা বিলক্ষণ জানেন। তা আমাদের প্রশ্ন যখন শুনলেন, তাদের কি জবাব ছিল? আর বিজেপি, আরএসএস, শুনুন। অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড এর আগে কোভিড পরবর্তী সময়ে আমরা যখন আশঙ্কা করছিলাম যে কোভিড পরবর্তী অর্থনীতির জন্য বহু পরিবারের গরিব বাড়ির প্রান্তিক অংশের ছেলেমেয়েরা পড়াশোনার আঙিনা থেকে ছিটকে যাবে, সেই সময় অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড অ্যাক্টিভেট করা হয়েছিল। নানান জেলাতে, মূলত গ্রামীণ অঞ্চলে, পঞ্চায়েত ধরে ধরে অলরেডি অ্যান্টি ড্রপ আউট স্কোয়াডের ফাংশনিং শুরু হয়ে গেছে। এর আগেও অ্যান্টি ড্রপ আউট স্কোয়াডের ফাংশনিং হয়েছিল এক প্রস্থ, আমরা সেটাকেই আবার রিঅ্যাক্টিভেট করছি। এসএফআইরা আদপে তৃণমূল কংগ্রেসেরই কাজ করছে। উপরতলার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম নেতাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। তারা ভোটের সময় এলে নো ভোট টু বিজেপি করে। রাজ্যে স্কুল ছুটের সংখ্যা সমানে বাড়ছে এবং বাড়বে। তার কারণ হচ্ছে রাজ্যে বিগত 15 বছর, মানে অ্যাপ্রক্সিমেটলি 15 বছরে কোনো কর্মসংস্থান হয়নি, কোনো এসএসসি ঠিকমতো হয়নি, কোনো চাকরির পরীক্ষা দুর্নীতিবিহীন হয়নি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো অ্যাটমসফিয়ার না থাকার জন্য এখানে এন্টারপ্রেনারশিপ, স্টার্ট আপ বন্ধ হয়ে গেছে। অথচ কলকাতা হচ্ছে গোটা ভারতবর্ষের এমএসএমইর হাব। এসএফআই এর রাজ্য সম্পাদক যাই বলুন না কেন, আরএসএস এর মডেলে এসএফআই এর অ্যান্টি ড্রপ আউট স্কোয়াডকে ময়দানে নামিয়ে 26-এ বামেরা ঘুরে দাঁড়াতে পারে কিনা লাখ টাকার প্রশ্ন। কারণ একটার পর একটা ইস্যু ফেল করেছে বামেদের। আরজি কর ফেল, আরজি করের পরেই 6টা উপনির্বাচন হলো, 6-0 তৃণমূলের। বামেরা কোথায়? এখন যাদবপুরকে আঁকড়ে ধরার চেষ্টা। পারবে আরএসএস কে সামনে রেখে ঘুরে দাঁড়াতে? কোমর সোজা থাকবে তো? তবে যাই বলুন, চেষ্টা করতে শুরু করছে।
মানে ভোট কৌশল নিচ্ছে। আসলে সবারই কিছু না কিছু কৌশল রয়েছে 26-এর আগে। এটা যদি বামেদের হয় গ্রামে পেনিট্রেশন, তাহলে বাকি শিবিরের কি? আরে খুল্লা চোখের সামনে তো দেখতে পাচ্ছেন, ভোট যুদ্ধের আগে ধর্মযুদ্ধ, এবার ধর্মযুদ্ধ পোস্টারে ছেয়ে গেছে। বুঝতে পারছেন না? ভোটে হিন্দুদের এক কাট্টা করতে জায়গায় জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই এই পোস্টার দিচ্ছে বিজেপি। পোস্টার দিচ্ছে, শুধু মুখে বলছে না। গেরুয়া শিবিরের মোকাবিলায় পাল্টা রুটি কাপড়া মাকানের দাবি তুলছে তৃণমূল, দাবি তুলছে সেই পোস্টার দিয়েই। এমনই সব স্লোগান লেখা পোস্টার দেখে ঘুম ভাঙল শহর কলকাতার। উত্তর থেকে দক্ষিণ, সল্টলেক থেকে সেন্ট্রাল, কার্যত কোথাও বাদ নেই। হুগলি বাঁকুড়া জেলাতেও এক পোস্টার ঝুলিয়েছে তৃণমূলের আইটি সেল। আবহাওয়া খানিকটা স্বস্তি দিলেও পোস্টার ঘিরে রাজনীতির পারদ চড়িয়ে দিল কয়েক গুণ। গোটা শহর জুড়ে একেবারে বলা যায় রাজ্য রাজনীতি সরগরম। সেখানে বিভিন্ন পোস্টারগুলোতে যে মন্তব্য রয়েছে সেই মন্তব্যগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 26-এর বিধানসভা ভোট ঘিরে এবার পোস্টারেও ধর্মের ছায়া যুদ্ধ। হুগলিতে পদ্ম শিবিরের পোস্টারে ছিল হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। সেই স্লোগানেই পাল্টা জবাব জোড়াফুল শিবিরের। তবে পদ্মের পোস্টারে যেখানে উগ্র হিন্দুত্বের বার্তা, সেখানে রুটি কাপড়া মাকানের চেনা লাইনেই হাঁটল রাজ্যের শাসক দল। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। মানে দাঁড়ালো ভোট নেওয়ার বেলা হিন্দু ভাই, এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, ভোট নেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। দুদিন আগেই চুঁচুড়া ব্যান্ডেল জুড়ে হিন্দুত্বের পোস্টার সাঁটিয়েছিল গেরুয়া শিবির। তৃণমূলের পোস্টারের পিছনে তারা অবশ্য হতাশাই দেখছে। মানুষ তৃণমূলকে চিনেছে, তাদের প্রাতিষ্ঠানিক খুন দেখেছে, প্রাতিষ্ঠানিক লুট দেখেছে, সীমাহীন লোভ দেখেছে, গণতন্ত্র ধ্বংস দেখেছে। বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে তখন হতাশা থেকে এই দিকে দিকে এই ধরনের পোস্টার লাগাচ্ছে। রুটি কাপড়া আর মাকান, মানুষকে ভালো রাখা, এই পলিসিটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল কংগ্রেস সেই রাজনীতিটা করছে। তো যারা এইসবে থাকে না তারা অন্য অন্য সমস্ত ভেদাভেদের পোস্টার, ভেদাভেদের কথা বেশি বলে। বছর ঘুরলেই 26-এর ভোটের কুরুক্ষেত্র, দিকে দিকে ধর্মযুদ্ধের হুঙ্কার। শুভেন্দু বনাম হুমায়ুনের চ্যাংদোলা বনাম ঠুসে দেবর লড়াইয়ে সফল, লড়াইও তারই ফসল। তীব্র মেরুকরণের হাওয়া তুলে মাঠে নেমেছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার বাগযুদ্ধ চরমে উঠেছে। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন, আপনাদের ধর্ম মানে শুধু মানুষকে খুন করা, মানুষকে কেটে ফেলা। ধর্মযুদ্ধের এই প্রবল হাওয়ার মধ্যেই এবার দুই ফুলের পোস্টার যুদ্ধ বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব, যাই বলতে যাব, হিন্দুত্ব ছাড়া কিছু নেই, এটাই আজকের সত্যি। যা বলবো সত্যি বলবো। হিন্দুত্ব এত কড়া, এত চড়া কেন? এই দেখুন না, কুম্ভ তো শেষ। নানা চড়াই উতরাই বিতর্কের সরণি পেরিয়ে কুম্ভ শেষ হয়েছে, কিন্তু দরজা না, দিব্যি জারি। কুম্ভ শেষের 1 মাসের মাথায় প্রথম কুম্ভ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে তুলনা করলেন। স্বাভাবিকভাবেই ভালোভাবে নিচ্ছে না বিরোধীরা। महाकुंभ से अनेक अमृत निकले हैं। एकता का अमृत इसका बहुत पवित्र प्रसाद है। हमारी एकता का सामर्थ्य इतना है कि वो भेदने के सारे प्रयासों को भी भेद देता है।
ভাগের চেষ্টাকেও ভাগ করে দিয়েছে কুম্ভ। কারা করেছে বিরোধিতা? খোঁচা হজম করতে নারাজ বিরোধীরা, তাই পাল্টা কুম্ভ তরজা চরমে। কুম্ভকে হিন্দুত্বের পোস্টার ইভেন্ট বানিয়ে ফায়দা তুলতে চায় বিজেপি। বিরোধীদের এটা একটা বড় অভিযোগ। এদিন সেই অভিযোগকে পাশ কাটিয়ে ডজ করে কৃতিত্বের ভাগ দেশবাসীকে দিলেন প্রধানমন্ত্রী। मैं इस सदन के माध्यम से कोटि कोटि देशवासियों को नमन करता हूं, जिनकी वजह से महाकुंभ का सफल आयोजन हुआ। আর এই জায়গা থেকেই বিরোধীদের খোঁচা দিতে ছাড়েননি। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। ভাগাভাগির অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। কুম্ভ বার্তায় পাল্টা একতার কথা মোদির মুখে। एकता की यही भावना भारतीयों का बहुत बड़ा सौभाग्य है। अनेकता में एकता भारत की विशेषता है, ये हम हमेशा कहते आए हैं। কুম্ভের মৃত্যু নিয়ে খোঁচা দিয়েছেন রাহুল, একই সঙ্গে তাতে মিশিয়ে দিয়েছেন বেকারত্বের ইস্যু। प्रधानमंत्री ने बोला, मैं उसको सपोर्ट करना चाह रहा था। कुंभ हमारी एक प्रकार से हमारा ट्रेडिशन है, हिस्ट्री है, कल्चर है। जो लोग जिनकी मृत्यु हुई थी उनको श्रद्धांजलि नहीं दी। और दूसरी बात मैं ये कहना चाहता था कि जो युवा कुंभ में गए उनको प्रधानमंत्री से एक और चीज चाहिए, उनको रोजगार चाहिए, और प्रधानमंत्री को रोजगार के बारे में भी बोलना चाहिए। But the point is that we wanted to speak also earlier Kumbh. When we wanted to speak earlier on Mahakumbh, it was said that it is a state subject, it cannot be discussed here. If it is state subject and it cannot be raised by the opposition, I am astonished how the Honorable Prime Minister can speak on the Kumbh. এই নিয়ে সরব হয়েছে তৃণমূলও। তাদের দাবি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সওয়াল করছেন প্রধানমন্ত্রী, অথচ শুভেন্দু অধিকারীরা তো চড়া সুরে হিন্দুত্বের গান ধরেছেন। এটা কি দ্বিচারিতা নয়? এই প্রশ্নই তো তুলছে জোড়াফুল শিবির। স্বাভাবিকভাবেই নতুন করে কুম্ভ নিয়ে শুরু হচ্ছে তোলপাড়। ধর্ম কোথায় নেই বলুন তো? সংসদে ধর্ম আমি গতকালই দেখিয়েছিলাম বিজেপির তসলিমা তাসের কথা। সেখানেও তো ধর্মের উস্কানি ছিল না। বিধানসভায় ধর্মযুদ্ধ আপনাদের দেখায়নি। আচ্ছা, মনে আছে আপনাদের মাত্র কটা দিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তো কম হয়নি। এবার বিধানসভায় নওশাদের বক্তৃতায় তৃণমূল বিধায়করা হাততালি দিয়ে সমর্থন জানিয়েছেন। নওশাদ বলেছে, সাম্প্রদায়িকতা যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। হাততালি দিয়ে উঠেছে তৃণমূল। ইকুয়েশন বুঝতে অসুবিধা হচ্ছে? আবার দেখুন, ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেলেন, নওশাদ গেলেন না। তিনি আমন্ত্রিত ছিলেন, অথচ বিধানসভায় নওশাদ বললেন তৃণমূল উল্লাসে ফেটে পড়ল। আসলে ধর্মযুদ্ধ নিয়ে গত কদিন ধরেই সরগরম এই বাংলার মাটি। শুভেন্দু চ্যাংদোলা থেকে হুমায়ুনের পান্তাভাত, দুপক্ষই বাছাই শব্দে একে অন্যকে আক্রমণ করছে। আসলে ধর্মের বাতাবরণ তৈরি করতে চাইছে। এই অবস্থায় বিধানসভায় দাঁড়িয়ে আজ সাম্প্রদায়িক রাজনীতির তীব্র বিরোধিতা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বিধায়ক। কি বললেন বিধানসভায়?
যারা সাম্প্রদায়িক রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে আমাদের একযোগে লড়তে হবে। দোষীকে আড়াল না করে দোষী হিসেবেই দেখা হোক। প্রয়োজনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে এলাকায় পাঠানো হোক। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এই অবধি ঠিক ছিল। এরপরেই তো কাহানি মে টুইস্ট। টেবিল চাপড়ে নওশাদের ভাষণের সমর্থনে তৃণমূল বিধায়করা। এর পিছনে কিসের ইঙ্গিত বুঝতে পারছেন? উত্তর অধরা না বোধহয়। প্রশ্নটা সোজা আর আপনারাও ইন্টেলিজেন্ট, উত্তরটাও জানা। সংযুক্ত মোর্চার সাইডে থাকবো, আমি আইএসএফ এর সাইডে থাকবো, এটা মাথায় রাখবেন। কারো লেজুর ধরে ঘোরার পক্ষে নয়। হ্যাঁ, আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি। আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক, আজকেও নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছি। আমি না লেফট সাইড তৃণমূল আছে আর এখানে রাইটে আছে বিজেপি, কোনো সাইড আমার দরকার নেই। আমার স্টেট সাইড, স্পিকার সাইড, একদম স্যারকে ফলো করে। নওশাদ তৃণমূল কাছাকাছি এলে বিজেপির জন্য তা সুখের হওয়ার কথা নয়। তাই আইএসএফ বিধায়কের কথায় তৃণমূল নেতাদের টেবিল চাপড়ানোর খবরকে প্রকাশ্যে গুরুত্ব দিতে চাইছেই না গেরুয়া শিবির। তাই বলে কি কপালে চিন্তার ভাঁজ পড়ছে না? কার সঙ্গে কার ঘনিষ্ঠতা আর কার সঙ্গে বিচ্ছেদ, কে কোথায় দাঁড়িয়ে, এ নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। নওশাদ সিদ্দিকী যে বক্তব্য রেখেছেন, যদি সত্যিই এ ধরনের কোনো টিম তৈরি হয়, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ায় যায়, দক্ষিণ 24 পরগনায় যায়, তাহলে প্রকৃত তথ্য মানুষের সামনে থাকবে। অবশ্যই হাওড়ায় যাবেন, গ্রামীণ হাওড়ায় গিয়েও পরিস্থিতিটা দেখবেন, বাগনান, পাঁচলার অবস্থা। মাঝে মাঝে না খুব ক্লান্ত লাগে জানেন। আমি প্রতিশ্রুতিবদ্ধ, যা বলবো সত্যি বলবো। সেখানে রোজ ধর্মের কথা বলতে হয়, বলতে হচ্ছে, কারণ এর বাইরে বেরোনো যাচ্ছে না। আপনি যদি ভাবেন শুধু এই রাজ্যের কথা বলছি, না, ভুল। ধর্ম কোথায় নেই, রাজ্যের বাইরে চলুন, চলুন মহারাষ্ট্রে। তার আগে আর এক ধর্মস্থানে আপনাদের নিয়ে যাই। আচ্ছা, ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলিম এত বেশি কানে শুনতে পাচ্ছি, তোষণ, হিন্দুত্ব সব শুনছি, কিন্তু কোন ধর্মস্থান, তার দিকে সত্যি সত্যি নজর আছে নেতাদের? হঠাৎ কেন এই প্রশ্ন করছি? চলুন যাই কপিল মুনির আশ্রম। ছবিটা একবার দেখুন, দেখুন মন্দিরের দিকে এগিয়ে আসছে সমুদ্র, বড় বড় ঢেউ যেন গিলে খাচ্ছে উপকূলের বাঁধ। তীব্র ভাঙনের জেরে কপিল মুনির মন্দিরের অস্তিত্বটাই এই মুহূর্তে বিপন্ন। সামনে দুর্যোগের মরশুম, ঘূর্ণিঝড় এলো বলে আবার বাঁধ ভাঙবে, ক্ষতি হবে ম্যানগ্রোভের প্রাচীরের, ফি বছরের বিপর্যয়ের ছবি ফিরে আসবে। কপিল মুনির আশ্রম থাকবে তো? প্রশ্নটা তুলছি। এই যে এত ধর্ম নিয়ে চিৎকার করছেন যারা, 1 কোটি হিন্দু, 1 লাখি হিন্দু, বারবার স্লোগান দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, এই জায়গাগুলোতে তাকাবেন। দীর্ঘদিন ধরে একটা জাতীয় তকমা খুঁজছে এই গঙ্গাসাগর মেলা কপিল মুনির আশ্রমকে ঘিরে। যদি পায় তাহলে তো বরাদ্দ আসবে, মন্দিরটা সংস্কার করা যাবে। কেউ দেখবেন প্লিজ? নাকি শুধুই হাওয়ায় ধর্ম ধর্ম ধর্ম, এদিকে ধর্ম ওদিকে ধর্ম ছড়িয়ে দেবেন, শুধু ভোটের হাওয়া গরম করবেন? আরো বড় প্রশ্ন, নেতারা কপিল মুনির আশ্রম বাঁচাতে কি করবেন? সমাধানের পথ দেবেন? যেখানে বলার সেখানে বলবেন, যাতে 2 টাকা এসে ওই মন্দিরটা বাঁচে, এতদিনের ঐতিহ্য দেখবেন? নাকি ধর্মের মতো ধর্মস্থান নিয়ে শুধুই দরজা হবে? কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। নদী পেরিয়ে সাগরে যেতে হয় বলে এই পথ বরাবরই দুর্গম, কিন্তু আগামী দিনে একবার হলেও গঙ্গাসাগর যাওয়ার সুযোগ থাকবে তো? দেখা যাবে তো কপিল মুনির আশ্রম? না, কোনো সরকারি নিয়ম নিষেধাজ্ঞা নেই। প্রশ্ন তুলছে প্রকৃতি। আবার ভাঙনের কবলে কপিল মুনির আশ্রম।
দোল পূর্ণিমার সময় কোটালে সাগরের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে আশ্রমের সামনের সমুদ্র বাঁধে। নতুন করে ভেঙেছে 1 থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা। নিয়মিত তীব্র ভাঙনের জেরে কপিলমুনির মন্দিরের অস্তিত্বই কার্যত বিপন্ন। সময়ের সাথে সাথে এই দ্বীপটি ছোট হয়ে যাচ্ছে। কচুবেড়ে, গঙ্গাসাগর, বেগোয়াখালী সর্বত্র জায়গা কিন্তু ভাঙতে শুরু করেছে, আর এই ভাঙার ফলেই কিন্তু দ্বীপটার আয়তন অনেকটাই কমে যাচ্ছে। আপাতকালীন ভিত্তিতে সাগর পাড়ের বাঁধ ও রাস্তা মেরামত করেই এবারের গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। তবে ভয়াবহ ভাঙনের কারণে বন্ধ রাখতে হয় 2 ও 3 নম্বর স্নানঘাট, যে কারণে 1, 4, 5 এবং 6 নম্বর ঘাটে স্নান সেরে অতিরিক্ত পথ পেরিয়ে কপিলমুনির মন্দিরে পৌঁছতে হয়েছিল পুণ্যার্থীদের। পূর্ণিমার কোটালে আবার উত্তাল সাগর, যার ফলে নতুন করে ভাঙছে আশ্রমের সামনের 1 থেকে 4 নম্বর স্নানঘাট পর্যন্ত উপকূলের বাঁধ। ভাঙনের জেরে কমছে কপিলমুনি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব। কপিলমুনি মন্দিরে গঙ্গাসাগরে যে মূল যে 2 নম্বর ঘাট, সেই ঘাটে স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দিতে আসতে সময় লাগতো অনেকটা, প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে এই মন্দিরটা। এখন সেটা ভাঙতে ভাঙতে প্রায় ½ কিলোমিটারের চলে এসছে গঙ্গার ধারে। সামনেই তো দুর্যোগের মরশুম, উত্তাল হবে সমুদ্র, আরো উত্তাল হবে। ফি বছরের মতো বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, ভাঙবে বাঁধ, ক্ষতিগ্রস্ত হবে ম্যানগ্রোভের প্রাচীর। ভবিষ্যতের বিপর্যয় থেকে কপিলমুনির আশ্রম রক্ষা পাবে কি করে? এইটা একটা রাস্তা ছিল, পাকা রাস্তা ছিল। পাকা রাস্তাটা পরপর 2বার 3বার ভেঙে গেছে, আবার সারানো হয়েছে, আবার হয়ে গেছে। আর এইগুলো নতুন করে ভেঙে গেছিলো, আবার হয়েছে, কিন্তু আবারই ভেঙে যাচ্ছে। কাজগুলো ঠিক হচ্ছে না। ভয় যে দোকান যদি ভেঙে যায়, আবার কোথায় দোকান বসাবো, বাড়িতে বসে থাকতে হবে, দোকান টোকান গুছিয়ে টুছিয়ে নিয়ে। কাজ হয়নি এখানে? কাজ হচ্ছে, মেলার আগে কাজ হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। ধর্ম নিয়ে তরজা চলছে, তরজা ধর্মস্থান নিয়েও। ঢেউয়ের জোর বাড়ছে, এগিয়ে আসছে সমুদ্র। নেতারা কপিলমুনির আশ্রম বাঁচাতে পারবেন তো, নাকি হাওয়ায় শুধু ধর্মতরজা চলবে, আসল জায়গায় নজর পড়বে না? ধর্ম যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে আমাদের, পড়শিকে, এই বাংলাকে, বাংলার বাইরের সবাইকে। চলুন এর মাঝে কয়েকটা খুব ইম্পর্টেন্ট খবর এক ঝলকে দেখে নিই। ব্যানার পোস্টারে যুদ্ধ, বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের পাল্টা পোস্টার তৃণমূল কংগ্রেসের। 26-এর আগে পোস্টার যুদ্ধ তৃণমূল বিজেপির। ভবানীপুর নিয়ে শুভেন্দুর অবস্থান বদল, বিজেপি প্রার্থী দিয়েই এবার মমতাকে হারানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আগের অবস্থান থেকে কার্যত সরে এলেন শুভেন্দু, তুঙ্গে জল্পনা। একটু আগে বলছিলাম না, আপনি যদি ভাবেন বাংলাতেই যত ধর্ম ধর্ম আর কোথাও হয় না, আপনি ভুল, ডাহা ভুল। দায়িত্ব নিয়ে বলছি, ধর্মের বাতাবরণ কোথায় নেই, কোথায় ধর্মের কার্ড সামনে আসছে না, ধর্ম কোন জায়গা আছে যেখানে ব্যক্তিগত গণ্ডি সীমানা ছাড়িয়ে রাজনীতির উঠোনে আসছে না। চলুন বাংলার বাইরে আপনাদের নিয়ে যাই। ধর্মযুদ্ধ সেখানে কেমন দেখুন একবার, চোখ বড় বড় করে দেখুন। রাজ্যটার নাম কি? মহারাষ্ট্র। সেখানে সামনে কোনো বড় ভোট নেই, তা সত্ত্বেও ধর্মযুদ্ধ থেমে নেই। আর এই যুদ্ধের কেন্দ্রীয় চরিত্র কে জানেন? 300 বছর আগে যার মৃত্যু হয়েছে সে ঔরঙ্গজেব, মোগল সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য সম্রাট। 300 বছর আগে যে মারা গেছে, তাকে নিয়ে আজ রাজনীতি কি করে? ঔরঙ্গজেব ঘুমিয়ে রয়েছেন, হিংসার আগুন জ্বলছে তাকে ঘিরে, জ্বলছে মহারাষ্ট্র। ঔরঙ্গাবাদ আজ যা ছত্রপতি সম্ভাজি নগর নামে পরিচিত, সেখানেই রয়েছেন ঔরঙ্গজেবের কবর। তারপর দেখুন, দুপক্ষের সংঘর্ষে সোমবার দফায় দফায় আগুন জ্বলেছে নাগপুরে। পরিস্থিতি এখন শান্ত, পুলিশ খুব কন্ট্রোল করেছে। কিন্তু হলো কেন?
দুই সম্প্রদায়ের মানুষের মনে হিংসার আগুনটা ছড়ালো কি করে? ধিকি ধিকি জ্বলছে, সেই আগুন নেভানোর কোনো স্থায়ী বন্দোবস্ত করবেন যারা ধর্মযুদ্ধ করছেন সেই সব নেতারা? 300 বছর ধরে কবরে ঘুমিয়ে औरंगजेब, অথচ তাকে ঘিরে হিংসার আগুন জ্বলছে মহারাষ্ট্রে। সেখানে ভোট ছাড়াই শুরু হয়ে গিয়েছে ধর্মযুদ্ধ, চড়ছে রাজনীতির পারদ। औरंगाबाद, যা আজ ছত্রপতি সম্ভাজি নগর নামে পরিচিত, সেখানেই রয়েছে औरंगजेबের কবর। সেই কবর নিয়েই তো যত কাণ্ড। বিতর্কিত মুঘল সম্রাটের কবর সরানোর দাবিতে সোমবার নাগপুরের মহাল এলাকায় বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। সঙ্গে ছিল আর এক হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলও। সেই ক্ষোভকে কেন্দ্র করেই গুজব, পাল্টা আসরে নামে সংখ্যালঘু মুসলিমরা। মুহূর্তের মধ্যে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একের পর এক বাইকে আগুন, ভাঙচুর, একাধিক গাড়ি, বাড়ি, দোকান। अभी हम चिटनीस पार्क इलाके में हैं और बहुत बड़ी तादाद में यहाँ आगजनी हुई है। रात में जो हिंसा हुई थी नागपुर में, उसके बाद अभी हम ये दृश्य देख रहे हैं कि एक क्रेन खड़ी है, क्रेन को पूरी तरह से जलाया गया है। टायर देख सकते हैं, पूरी क्रेन के अंदर भी हम देख सकते हैं कि किस तरह से इसकी केबिन पूरी तरह से जल गई है। अग्निशमन दलों के जवानों ने बड़ी मुश्किल से इसको ये आग बुझाई थी। सिर्फ ये क्रेन नहीं तो आजू बाजू के इलाके बहुत सी गाड़ियों का भी नुकसान किया गया है। बड़े बड़े पत्थर इस इलाके में फेंके गए थे, वो भी देख सकते हैं। ये कार भी हम देख सकते हैं, उसके शीशे फूट गए हैं। अंदर भी बहुत सारा सामान गिरा हुआ है। পরিস্থিতি মোকাবিলায় বিরাট পুলিশ বাহিনী। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকানোর চেষ্টা করেন পুলিশ কর্মীরা। পুরো এলাকায় 163 ধারা মানে প্রাক্তন 144 ধারা জারি করা হয়। জোর কদমে চলছে ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, মহাল এলাকায় অশান্তিতে বহিরাগতরাও জড়িয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্তকরণের চেষ্টা চলছে। तो सीपी ने जो जानकारी दी थी कि यहाँ के लोकल लोग तो थे ही, लेकिन बाहर से आए हुए बहुत सारे लोग थे, वो भी इस पूरे घटनाक्रम में शामिल थे और उनकी जांच की जा रही है। सीसीटीवी की मदद से, वीडियोस की मदद से ये पूरी जानकारी और जुटाई जा रही है। और पुलिस ने 50 से ज्यादा लोगों को अभी तक हिरासत में लिए हैं और उनके तरफ से और अधिक जानकारी भी ली जा रही है। সদ্য মুক্তি পেয়েছে ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা অভিনীত ছাওয়া। শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের জীবন নিয়ে এই ছবির গল্প। মঙ্গলবার রাজ্য বিধানসভায় নাগপুরের অশান্তির প্রসঙ্গে বলতে গিয়ে ছাওয়ার প্রসঙ্গ টেনে আনেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেন, ছত্রপতি সম্ভাজি মহারাজের ইতিহাস জনগণের সামনে তুলে ধরেছে ছাওয়া। এই ছবি মানুষের মনে औरंगजेबের বিরুদ্ধে ঘৃণার জন্ম দিয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, সকলকে ধৈর্য ধরতে হবে। কেউ হিংসা ছড়াতে এলে জাতি ধর্ম না দেখে ব্যবস্থা নেওয়া হবে। শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং নাগপুরের বিজেপি সাংসদ নীতিন গডকরিও। এক্স হ্যান্ডেলে লিখেছেন, কিছু গুজবের কারণেই নাগপুরের সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের ঘটনায় শান্তি বজায় রাখাটাই শহরের ঐতিহ্য। আমি সবার কাছে আবেদন করব যে কেউ কোনো ধরনের গুজবে কান দেবেন না, শান্তি বজায় রাখুন। এদিকে মহারাষ্ট্রে औरंगजेब বিতর্ক নিয়ে বিজেপিকে খোঁচা দিচ্ছে তৃণমূল শিবির। ইতিহাস, অতীত, এটা একটা বিষয়। এখন আমরা আজকের দিনের মানুষের জীবনের প্রবলেমগুলো সলভ করব, নাকি কার কোথায় নাম বদলে, কোথায় অমুক করে, কোথায় তমুক করে। বিজেপির ন্যারেটিভটাই একটা অন্য ন্যারেটিভ তৈরি করতে চাইছে। 50 বছরের রাজত্বের পর নিজের কবরে নিশ্চিন্তে ঘুমিয়ে औरंगजेब, আর তাকে নিয়ে নতুন করে এই ভূভারত তোলপাড় হচ্ছে। এত দেখাচ্ছি, আমাদের পড়শি দেশটা দেখাবো না? তুলসী গাছে কাঁটা নেই আমরা সবাই জানি, তা সত্ত্বেও তুলসী কাঁটা হয়ে বিঁধছে, আর তা নিয়ে চিন্তায় ঘুম গেছে আমাদের প্রতিবেশী বাংলাদেশের অস্থায়ী প্রধান মোহাম্মদ ইউনূসের। চিন্তা হবে না, ঘুম যাবে না। বাইডেন প্রশাসনের নিঃশব্দ সমর্থন নিয়ে এতদিন তো নিশ্চিন্তে সরকার চালাচ্ছিলেন ইউনূস সাহেব।
তাই না? মাঝে একবার মার্কিন মুলুকে উড়ে গিয়ে পুরনো বন্ধু বিল ক্লিন্টনকে জড়িয়ে ধরেছিলেন। সেই সময় তাদের রোম্যান্স নিয়ে চর্চা কি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সুখ ক্ষণস্থায়ী, টিকলো না বেশি দিন। ডেমোক্র্যাটদের সরিয়ে ওয়াশিংটনের মসনদে আবার বসলেন রিপাবলিকান ট্রাম্প। তিনি আবার দেশের গোয়েন্দা প্রধানের দায়িত্ব তুলে দিয়েছেন কাকে? ওই তুলসীকে, তুলসী গ্যাবার্ডের হাতে। নাম শুনে অনেকেই ভাবতে পারেন কমলা হ্যারিসের মতো তুলসীও ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু না, তার সঙ্গে ভারতের কোনো যোগই নেই। তবে তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী, তাই তুলসী গ্যাবার্ডি ভারতে এসে প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেছেন। এর সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণে উদ্বেগ প্রকাশ করেছেন। আর তাতেই ঘুম উড়ে গেছে ইউনূসের, তার দেশের। রাতারাতি বিবৃতি জারি করেছে ঢাকা, দাবি করেছে সেখানে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সংখ্যালঘুই নিরাপদে রয়েছে। ভারতে এসে অযথা সব বিভ্রান্তিকর কথা বলছেন তুলসী গ্যাবার্ড, কিন্তু তবু বিবৃতি দিয়ে তুলসী কাঁটা তুলতে পারছেন ইউনূস। বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখেও দেখেনি জো বাইডেনের ডেমোক্র্যাট প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ঢাকা নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছিল ওয়াশিংটন। এবার পদ্মাপাড়ের হিন্দু নির্যাতন নিয়ে সরব হলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তাও আবার দিল্লিতে দাঁড়িয়ে। 2.5 দিনের সফরে ভারতে এসেছেন তুলসী। সোমবার নয়াদিল্লিতে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলাদা করে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাস ও হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুলসী। বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে নির্যাতন, খুনের ঘটনা দুর্ভাগ্যজনক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন প্রশাসন চিন্তিত। এখানেই শেষ নয়, বাংলাদেশের সঙ্গে ইসলামী খেলাফতকে জুড়ে তিনি বলেন, ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা এবং লক্ষ্য একই, ইসলামিক খলিফার নীতি এবং শাসন চালু করা। দিল্লিতে বসে তুলসীর এমন মন্তব্যে চোটে লাল ইউনূস সরকার। সোমবার রাতেই ঢাকা থেকে বিবৃতি দেওয়া হয়। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে এই মন্তব্য করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে ইউনূস সরকার আরও জানিয়েছে, বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার মানে দেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা, যারা কিনা শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ওপার বাংলার অন্তর্বর্তী সরকার যাই বিবৃতি দিক না কেন, তুলসী বানে ইউনূস আর তার শাগরেদরা বেশ বিপাকে পড়েছে। উচিত হয়নি বাংলাদেশের সরকারের পক্ষে যে ট্রাম্প প্রশাসনের তরফের যিনি এসেছেন তুলসী গ্যাবার্ডির বক্তব্যকে খণ্ডন করার, বিবৃতি অস্বীকার করার, এবং এর ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে আমেরিকান প্রশাসন নজরদারি রাখবে বাংলাদেশের উপরে। যে সংখ্যালঘুদের উপরে কিন্তু অত্যাচার চলছে, সেই পরিস্থিতিটা নিয়ে কিন্তু তুলসী গ্যাবার্ড উদ্বেগ প্রকাশ করেছেন খুব স্বাভাবিকভাবেই। কেননা ভারত মার্কিন যে সম্পর্ক, যে বন্ধুত্বের সম্পর্ক, এবং শুধু তাই নয়, সারা পৃথিবী জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ তৈরি করা প্রয়োজন, এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেটার পরিপন্থী। সেই জন্য এটা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তুলসী গ্যাবার্ড মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এবং ভারতীয় নেতৃত্ব। নিন্দুকরা বলছেন, কূটনৈতিক মারপ্যাচ সামলাতে কথায় কথায় নতুন প্রভু খোঁজে বাংলাদেশ। ভারতকে চাপে রাখতে কখনো চীনা জুজু দেখায়, কখনো আবার পাকিস্তান প্রীতি বাড়িয়ে তোলে। তুলসী কাঁটা সামলাতে ইউনূস সাহেব এবার কোন প্রভুর দ্বারস্থ হবেন তা নিয়ে চর্চার শেষ নেই।
মনে রাখবেন, রোজ রাত 9টায় ঘড়ি মিলিয়ে বসবেন সত্যি শোনার জন্য। যা বলবো সত্যি বলবো, প্রতিদিন সোম থেকে রবি, রোজ। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।